নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এআইএফএফ কি লেভেলের মাথামোটা, সেটা পুরো ডিটেলসে আপনাদের জানাবো। রঞ্জিত বাজাজ আমি কেন বলবো একদম সঠিক কাজ করেছে। মোহনবাগান তাদের নতুন দুই বিদেশি মিগুয়েল আর জেমি প্রথম দিন কেমন প্র্যাকটিস করলো। ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার কিরকম, কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তার পাশাপাশি আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার কথা বলবো, রঞ্জিত বাজাজ একদম সঠিক কাজ করেছে। এআইএফএফ এর এই পাগলামোর পার্টিসিপেট করেনি। রঞ্জিত বাজাজ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তিনি এআইএফএফ কালকে মানে ইয়েস্টারডে রঞ্জিত বাজাজকে যে লেটারটা পাঠিয়েছিল, আমরা তোমাকে অর্থাৎ ভারতের আন্ডার 15 দলের ম্যানেজার বানাতে চলেছি রঞ্জিত বাজাজকে। মানে এআইএফএফ কি কিছু ভাবে না? একটা দলের দুটো কোচ কোনোদিন হতে পারে? ভিভিয়ানো ফার্নান্ডেস, তার খেলা স্টাইল পুরোপুরি আলাদা, তার প্র্যাকটিসে ট্রেনিং করানোর স্টাইল আলাদা। রঞ্জিত বাজাজ, তার খেলার স্টাইল আলাদা, প্র্যাকটিসে যেরকম ট্রেনিং করে তার স্টাইল আলাদা। মানে ভাবুন, একটা 14 বছরের ছেলে, 13 বছরের ছেলে, সে প্র্যাকটিসে একটা কোচ বলছে তুমি ট্রানজিশন খেলো, একটা কোচ বলছে তুমি হোল্ডিং খেলো, প্রেস খেলো, কাউন্টার অ্যাটাকিং প্র্যাকটিস করো। মানে এটা কোনোদিন হতে পারে? একটা বাচ্চা তো কনফিউজ হয়ে যাবে। ভাবুন, ইন্ডিয়ার ম্যাচ চলছে ওয়ার্ল্ড কাপ আন্ডার 15-এর, সাইড লাইনে দুটো কোচ ঝগড়া হচ্ছে কে দাঁড়াবে সাইড লাইনে। রঞ্জিত বাজাজ বলছে তোমরা ফুল ফ্লেজ অ্যাটাক করো, ভিভিয়ানো ফার্নান্ডেস বলছে হোল্ডিং করো, কাউন্টার অ্যাটাকে যাও। তো বাচ্চারা শুনবেটা কার? প্রত্যেক কটা কোচের ট্রেনিং স্টাইল আলাদা, সেট পিস ধরনের স্টাইল আলাদা, উইং প্লে স্টাইল আলাদা। তো একটা বাচ্চা কিভাবে দুটো কোচের মানে জিনিস অ্যাডপ্ট করবে আমি বুঝতে পারছি না। মানে এআইএফএফ তো ভয় পেয়েছে। এআইএফএফ জানে যদি আমি আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে ভালো ফলাফল না করতে পারি, ইন্ডিয়া আন্ডার 15, তাহলে তো এআইএফএফ প্রেসিডেন্ট গালাগালি খাবে। সে বলবে যে তোমার কাছে যখন রঞ্জিত বাজাজ ছিল, তুমি তাহলে কেন রঞ্জিত বাজাজকে ট্রাই করলে না? এআইএফএফ পরিষ্কার নিজের মানে এই গালাগালি খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য রঞ্জিত বাজাজকে দিয়ে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে। এবার ভাবুন যে ইন্ডিয়া টিম খারাপ খেললো, তখন তো এআইএফএফ বলবে যে সবাই বলছে রঞ্জিত বাজাজকে দাও, রঞ্জিত বাজাজকে দাও। রঞ্জিত বাজাজ থাকা সত্ত্বেও ইন্ডিয়া তো হারলো। এই ভয়, মানে কিরকম প্রেসিডেন্ট যার নিজের কোচের ওপর ভরসা নেই। ভিভিয়ানো ফার্নান্ডেসকে যখন কোচ তুমি ঠিক করেছিলে, তাহলে তোমার তো ওনার ওপরই ভরসা দেখানো উচিত ছিল যে না, আমি তোমাকে কোচ বানিয়েছি, তুমি আমাদেরকে জেতাও, তুমি আমার মান ইজ্জত বাঁচাও, তুমি ইন্ডিয়াকে ভালো ফলাফল করাও। সে কি করলো যে না, সে তার নিজের কোচের ওপর ভরসা নেই, সে আরো একটা কোচ রঞ্জিত বাজাজ যার রেপুটেশন ভালো, যে ভালো ফলাফল করেছে বিদেশি টুর্নামেন্টে, তাকে নিয়ে এলো। মানে এমন একটা প্রেসিডেন্ট আমাদের কাছে আছে যার নিজের কোচের ওপর ভরসা নেই, তো দল ভালো ফলাফল করবে কি করে? এইবার রঞ্জিত বাজাজ যদি এই ম্যানেজার এই যে প্রপোজালটা রিফিউজ করে দেয়, তাহলে ভিভিয়ানো ফার্নান্ডেসের তো অলরেডি নিজের ওপর ডাউট হবে যে ভাই আমি কি এতটা খারাপ যে আমার ওপর আমার ফেডারেশন ভরসা করতে পারছে না। তো আমি বলবো রঞ্জিত বাজাজ এবং ভিভিয়ানো ফার্নান্ডেস দুজনে কথাবার্তা বলুক, এআইএফএফ কে জানাক যে দুজনে একসাথে নয়, যে কোনো একজন কোচ কাজ করব। কারণ একটা বাচ্চা কিভাবে দুটো কোচের মানে স্ট্র্যাটেজি টেকনিক অ্যাপ্লাই করবে? বলবো এআইএফএফ কিছু ভাবে না, মাথায় গোবর পড়ে একদম। এআইএফএফ এর আরো কেন উপর আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ এআইএফএফ আমাদের কাছে একটা এত বড় অপরচুনিটি আছে, আমরা ফিফা এশিয়ান কাপ খেলার সুযোগ পেয়েছি। এবং এই যে এশিয়ান কাপে আমাদের প্রতিপক্ষ যে দলগুলো আছে, তারা মোটামুটি আমাদের লেভেলেই, অর্থাৎ ভারতের পুরোপুরি সুযোগ আছে ফিফার কোনো কাপ জেতার। সাফ টুর্নামেন্টের থেকেও কিন্তু বড় ফিফা এশিয়ান কাপ, অর্থাৎ ভারতের কাছে একটা ভালো অপরচুনিটি আছে এশিয়ান কাপ জেতার। মানে একটা ফিফা ট্রফি জেতা মানে একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু ভারত এই যে ব্রাজিল খেলতে আসছে 3 অক্টোবর, আর ভারতের এশিয়ান কাপের সফর শুরু হচ্ছে 27 অক্টোবর, অর্থাৎ একই সঙ্গে দুটো টিম কখনোই খেলানো যাবে না। তাই এআইএফএফ প্রেসিডেন্ট গতকাল মিটিং করেছে যে দুটো টিম করবে, একদম সিনিয়র টিম ব্রাজিলের সঙ্গে খেলবে, আর সেকেন্ড বি টিম এশিয়ান কাপে পাঠাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি এশিয়ান কাপ কখনোই বি টিমকে মানে গ্রাহ্য করবেই না, লিখে নেবেন। অর্থাৎ ভারতের কাছে একটা ভালো অপরচুনিটি ছিল, জানি ব্রাজিলের সঙ্গে খেলাটাও একটা লাইফ টাইম অপরচুনিটি, একবারই পাওয়া যায়, কিন্তু ভাই এশিয়ান কাপও সবসময় সুযোগ পাওয়া যায় না। তাই আমি বলবো যে ভারত স্প্লিট টিম করে পাঠাক, এশিয়ান কাপ মাস্ট ভারতকে খেলতেই হবে।
এশিয়ান কাপ মানে একটা ফিফা টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ভারত কখনোই ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলবে বলে ফিফা এশিয়ান কাপের অন্যান্য দলের সঙ্গে একটা কম্পিটিটিভ ম্যাচ কোনোদিনই ছাড়তে পারে না। তাই আমি বলবো ব্রাজিলের সঙ্গে খেলুক, কিন্তু বেশিরভাগ সিনিয়র প্লেয়ারকে এশিয়ান কাপের জন্য পাঠাক। কারণ এই যে সিনিয়র প্লেয়ার তারা অলরেডি তো খেলে আছে, ইয়া জুনিয়র প্লেয়ার কিছু কিছু খেলাক না ব্রাজিলের সঙ্গে। তো আমি বলবো যে এএফএফ এর জন্য কিন্তু কাজটা খুবই কঠিন। আমি বলবো যদি এশিয়ান কাপ ভারত পার্টিসিপেট না করে তাহলে আমি এএফএফ কে ধিক্কার জানাবো। ফিফার টুর্নামেন্টে তুমি পার্টিসিপেট করবে না, এর থেকে বড় লজ্জাজনক আর কি হতে পারে। তো ব্রাজিলের সঙ্গে 3 অক্টোবর খেলা আছে বলে 27 সেপ্টেম্বর যে এশিয়ান কাপ শুরু হচ্ছে ভারতের ম্যাচ, সেখানে ভারত কিন্তু পার্টিসিপেট নাও করতে পারে, কারণ ভারত বি টিম পাঠাবে এমনটা সিদ্ধান্ত নিচ্ছে এশিয়ান কাপের জন্য। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি ফিফা এই প্রস্তাব কিন্তু অ্যাগ্রি করবে না, বি টিম কখনোই গ্রাহ্য করবে না ফিফা টুর্নামেন্টের জন্য। কারণ এশিয়ান কাপে আমরা পার্টিসিপেট করলে অলরেডি 1,20,00,000 টাকা পাবো। ভাবুন এবার আমরা জিতে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব 10 কোটির কাছাকাছি। তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, যদি আমি গ্যারেন্টি বলছি আমাদের এই টিমটার মধ্যে দম আছে অ্যাটলিস্ট সেমিফাইনাল যাওয়ার, তাহলে আমরা অলরেডি কিন্তু 819 কোটি টাকা পেয়ে যাব। তো আমি বলবো এশিয়ান কাপে, ফিফা এশিয়ান কাপে এত বড় অপরচুনিটি কখনোই আমাদের কিন্তু এআইএফএফ মিস করা উচিত নয় ব্রাজিলের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বলে। তো আমার একটাই বক্তব্য, ব্রাজিলের সঙ্গে খেলবো আমরা অবশ্যই, কিন্তু আমরা কিছু জুনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ারদের দিয়ে খেলানো উচিত। কারণ আমাদের ফিফা এশিয়ান কাপ এই অপরচুনিটি কিন্তু আমাদের মিস করলে চলবে না। আপনাদের মতামত কি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগানের সদ্য যুক্ত হওয়া 2 বিদেশি প্লেয়ার প্রথম প্র্যাকটিসেই মিগুয়েল আর জেমি যতটা পরিশ্রম করেছে, অনায়াসেই বলতে পারি এর পরের ম্যাচেই মোহনবাগানের যেটা খেলা আছে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু নামাতে পারে। কারণ প্রথম দিন কঠোর পরিশ্রম করেছেন মিগুয়েল, দেখে মনে হয়েছে পুরোপুরি ফিট। প্রথমে ওয়ার্ম আপ করেছে, দলের সঙ্গে বল নিয়ে প্র্যাকটিস করেছে, সমস্ত ট্রেনিং করেছে, ঠিক একই রকম জেমি ম্যাকলারেনও। অর্থাৎ প্রথম দিন প্র্যাকটিসেই এই 2 বিদেশি যারা মানে গতকাল প্রথম প্র্যাকটিস ছিল, দুজনেই কিন্তু প্র্যাকটিসে প্রভাবিত করেছে এবং দুজনের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে দুজন পুরোপুরি ফিট, ম্যাচ খেলতে পারে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল দল তাদের নতুন যে বিদেশির সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে, রাহুল অ্যালকেনিয়া, এই বিদেশি স্ট্রাইকারটা কেমন? তো বলে রাখি 26 বছরের স্প্যানিশ স্ট্রাইকার, উচ্চতা 5 ফুট 11, মার্কেট ভ্যালু 2,20,00,000। রাহুল তার যদি লাস্ট 2টো সিজন ধরি, লাস্ট 2টো সিজনে রাহুল মোট ম্যাচ খেলেছে 50টা। এর আগের সিজনে 26, তার আগের সিজনে 24। লাস্ট 2 সিজন মিলিয়ে রাহুল গোল করেছে 50টা ম্যাচে মাত্র 4টে। তো বলে রাখি, দেখুন আমি বলছি না যে প্লেয়ারটা খারাপ, কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার 50টা ম্যাচে 4টে গোল মানে দুঃস্বপ্নের মতো। প্লেয়ারটা ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু রিসেন্টলি ফর্ম দেখলে 50টা ম্যাচে 4টে গোল, সে তুমি বিশ্বের যতই যেরকমই লিগেই খেলো 50টা ম্যাচে 4টে গোল কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। আর এমন কিছু ভালো লিগে খেলেনি, পর্তুগাল 2nd ডিভিশনে খেলেছে, পর্তুগাল লিগে। তো আমি বলবো ইস্ট বেঙ্গল যদি রাহুল অ্যালকেনিয়া এই প্লেয়ারটাকে সই না করে তাহলে কিন্তু আমি বেশি খুশি হব, কারণ এর থেকে এজেদারি অনেক বেটার ছিল। 50টা ম্যাচে 4টে গোল মানে খুবই অফ ফর্ম। তো বলে রাখি মুম্বাই সিটি এফসিও কিন্তু রাহুল অ্যালকেনিয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আমি বলবো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রাহুল অ্যালকেনিয়াকে ছেড়ে দিক, অন্য কোনো ভালো, হাওয়াস যেই সমস্ত প্লেয়ারের নাম দিয়েছে তাদেরকে কেন নিচ্ছে না ইস্ট বেঙ্গল? হাওয়াস 3টে প্লেয়ারের নাম দিয়েছিল, একটাকেও ইস্ট বেঙ্গল সই করেনি। তো অবশ্যই আমি তো বলবো, আমি পুরোপুরি ডিসএগ্রি করছি, রাহুল অ্যালকেনিয়া ইস্ট বেঙ্গলের জন্য কখনোই উচিত হবে না। তো আমি আপনাদের থেকে জানতে চাই যে 50টা ম্যাচে 4টে গোল করা স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ডকে কি আপনি নিতে চাইবেন? ইস্ট বেঙ্গল কি ঠিক কাজ করছে এই স্ট্রাইকার রাহুল অ্যালকেনিয়াকে সই করার যে চিন্তাভাবনা করছে সেটা বিষয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে সমস্ত ইস্ট বেঙ্গল ফ্যান্সকে জানান যে ইস্ট বেঙ্গল কিরকম স্ট্রাইকার সই করছে আপকামিং সিজনের জন্য। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।